আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধুরা। ব্যাংকার্স লার্নিং ক্লাবের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। 98তম ব্যাংকিং ডিপ্লোমা শুরু হতে যাচ্ছে। আমরা রিস্ক ম্যানেজমেন্টের যে ট্রেড বেস মানি লন্ডারিং এর যে কেস স্টাডি নিয়ে আগের ভিডিওতে কথা বলেছিলাম। আজকে আরেকটি কেস স্টাডি এবং কিছু রেড অ্যালার্ট নিয়ে কথা বলবো, যাতে সামনের যে রিস্ক ম্যানেজমেন্টের যে পরীক্ষা, সেই পরীক্ষা আপনারা এটা আনসার করতে পারেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন সামনের পরীক্ষাগুলোর জন্য কেমন ভিডিও চাচ্ছেন। আমরা ঠিক ইমিডিয়েট আগের ভিডিওতে ট্রেড বেস মানি লন্ডারিং কি, এটা কিভাবে অ্যাসেস করা হয় এবং একটি কেস স্টাডি আলোচনা করেছিলাম। আগের ভিডিওটি যদি মনে করেন দেখে নেবেন। 96তম ডিপ্লোমা পরীক্ষায় কিন্তু এই ট্রেড বেস মানি লন্ডারিং কি এবং একটি কেস স্টাডি এসেছিল। তা আমরা আগের ভিডিওতে একটা কেস স্টাডি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আর দুইটি কেস স্টাডি নিয়ে কথা বলবো। দেন এই যে রেড ফ্ল্যাগগুলো কি, আপনারা যাতে সহজে আনসার করতে পারেন আমি কয়েকটা টিপস দিয়ে দিব। তা আমরা প্রথম কেস স্টাডি নিয়ে কথা বলি। এখানে দেখেন কি বলা হচ্ছে। মিস্টার এফ একজন ইম্পোর্টার, সে ফল আমদানি করে। ইউজুয়ালি অপারেট উইথ পি ব্যাংক নামে একটা ব্যাংকের সাথে ফ্রুটসের এলসি করে সে ইম্পোর্ট করে এবং স্মল স্কেলে খুব ছোট ছোট এলসি করে। অল অ্যান্ড সাডেন হি ওপেন্ড অ্যাকাউন্ট উইথ দ্য 3 আদার ব্যাংক। সে আলাদা 3টা ব্যাংকে আবার অ্যাকাউন্ট ওপেন করে এবং একটি টাইম সে 3টা ব্যাংকে 21টা এলসি করে। 4টা ব্যাংকে উইথ দ্য 4 ব্যাংক উইথ প্রায় অনেক বড় অ্যামাউন্টের। এখানে অ্যামাউন্টটা এটা কম বেশি হবে, সমস্যা নেই। এবং ব্যাংক এলসি করার পর যখন শিপিং ডকুমেন্ট চলে আসে, ব্যাংক মেডস ইম্পোর্ট পেমেন্ট, শিপিং ডকুমেন্ট আসে, ডকুমেন্ট চেক করে যখন দেখছে ইন অর্ডার আছে, সে কিন্তু পেমেন্ট করে দিয়েছে। কিন্তু পরে আসলে দেখা গেল কোনো শিপমেন্টই হয়নি। নো সিঙ্গেল শিপমেন্ট ওয়াজ মেড এগেইনস্ট দ্য এলসি অ্যান্ড দ্য অ্যামাউন্ট রেমিটেড ওয়ার নট রিফান্ডেড। অর্থাৎ পরবর্তীতে ধরা পড়লো যে কোনো শিপমেন্টই হয়নি, ভুয়া ডকুমেন্ট দিয়ে পেমেন্ট করা হয়ে গেছে এবং সে পেমেন্টের ফেরত আনা হচ্ছে না। এখন এরকম যদি একটা সিনারিও হয়, আপনি আসলে ঠিক কি সতর্ক হওয়া উচিত ছিল বা কখন আপনাকে সতর্ক হওয়া উচিত ছিল? যে টিবিএমএল ট্রেড বেস মানি লন্ডারিং অ্যালার্ট বা রেড ফ্ল্যাগ বলতে যা বোঝায়, পরীক্ষায় যদি এমন আসে এই ধরনের একটা সিনারিও দিয়ে বলবে যেখানে রেড ফ্ল্যাগগুলো কি ছিল, অর্থাৎ আপনার এই ঘটনাটা ঘটে যাওয়ার আগে ঠিক আগের সিনারিওতে আপনি কি দেখে আরো সতর্ক হওয়া উচিত ছিল। প্রশ্নগুলো ঠিক এমনই আসবে। তো এক্ষেত্রে আসলে কি করা উচিত ছিল সেটা হচ্ছে, প্রথমে ল্যাক অফ প্রপার ডিউ ডিলিজেন্স ফর দ্য কাস্টমার বাই দ্য 3 ব্যাংক। এখানে 3 ব্যাংক বলা হচ্ছে বা এখানে আবার 4 ব্যাংক বলা হচ্ছে, এটা সমস্যা না। এখানে এটা যেখান থেকে আমি নিয়েছি এখানেই সম্ভবত এটা আইবিবির যে আমাদের ট্রেড বেস মানি লন্ডারিং এর যে গাইডলাইন ছিল, সেই গাইডলাইন থেকে উদাহরণটি নিয়ে এসেছিলাম। এটা 3 আর 4 কোনো ইস্যু না, ঘটনাটা হচ্ছে ইস্যু। তা আপনি এই ধরনের সিচুয়েশন যদি আপনাকে পরীক্ষায় দেয়, অনায়াসে আপনি একটা জিনিস প্রত্যেকটা অ্যালার্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কমন আপনি দিতে পারবেন। সেটা হচ্ছে লেক অফ প্রপার ডিউ ডিলিজেন্স ফর দ্য কাস্টমার বাই দ্য 3 ব্যাংক। এটা 3 হোক, এখানে যদি 4 থাকে 4 দেবেন, ওটা ইস্যু না। সেটা হচ্ছে এই ধরনের একটা ঘটনা কখন ঘটে রে, মানি লন্ডারিং কখন হয়, যে আপনার কাছে অবৈধ কিছু টাকা যেভাবেই হোক আপনি চুরি করে, ডাকাতি করে, অন্যায়ভাবে ঘুষ খেয়ে বা যেভাবেই হোক অন্যায় করে কিছু টাকা নিয়ে আপনার হাতে আছে। আপনি ব্যবসায়ী হন, আপনি একজন ব্যক্তি হন, যাই হোক, মনে রাখবেন যে ট্রেড বেস মানি লন্ডারিং বলেন বা মানি লন্ডারিং যাই বলেন না কেন, মানি লন্ডারিং এর আগে কিন্তু আরেকটা অপরাধ সংঘটিত হয়। অর্থাৎ একটা অপরাধে আপনি কিছু টাকা আপনার হাতে আসে, সেই টাকাটা আপনি মানি লন্ডারিং করে সেটাকে বৈধ করার চেষ্টা করেন। আর ট্রেড বেস মানি লন্ডারিং কি, যে ট্রেড করে অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টে এই টাকাটা ইউজ করে আপনি টাকাটাকে, কালো টাকাটাকে সাদা করার চেষ্টা করতেছেন। সো এখানে কোনো একটা ঘটনা আগেই ঘটে থাকবে, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন এক্ষেত্রে দেখেন যে একজন ইম্পোর্টার, সে একজন ব্যবসায়ী, সে যে ব্যাংকে এখানে যে নতুন আলাদা কয়েকটা নতুন ব্যাংকে, এখানে আসলে যেটা বোঝা হচ্ছে নতুন 3টা ব্যাংকে সে অ্যাকাউন্ট ওপেন করেছে। আর আগে যে অ্যাকাউন্ট এলসি যেখানে করতো সেইটা সহ টোটাল 4টা ব্যাংকের কথা এখানে বলা হচ্ছে। তো 4টা ব্যাংকে সে 21টা এলসি করছে। এখন আপনি যদি দেখেন যে বাকি যে ব্যাংকগুলো, যে আমার ব্যাংক যে পি ব্যাংকে সে এতদিন অ্যাকাউন্ট ওপেন করে এলসি করতো, অন্য যে নতুন ব্যাংকগুলো সে এখানে এলসি ওপেন করলো, সে একাধিক এলসি ওপেন করলো এবং বড় বড় অ্যামাউন্টের এলসি ওপেন করলো। তো ওই ব্যাংকে যখন যে এলসি ওপেন করে, এলসি ওপেনিং এর সাথে যে অফিসার জড়িত থাকে, তিনি যদি দেখতেন যে একসাথে একজন ব্যক্তি অনেকগুলো ফলের এলসি করতেছে এবং বড় বড় অ্যামাউন্টের, তার কিন্তু ওই ব্যক্তির সম্পর্কে অনেক খোঁজখবর নেওয়া উচিত ছিল। ডিউ ডিলিজেন্স যাকে বলে সেটা করা উচিত ছিল, সেটা করা হয়নি বলেই প্রত্যেক ব্যাংকেই কিন্তু তার কাছে যতগুলো এলসি রিকোয়েস্ট আসে সবগুলো এলসি সে করে দেয়। তো এই জন্য এই ল্যাক অফ প্রপার ডিউ ডিলিজেন্স ফর দ্য কাস্টমার বাই দ্য 3 ব্যাংক, এই জিনিসটা একটা অ্যালার্ট ছিল যে আমাদের সেটা করা উচিত ছিল, কিন্তু আমরা সেই ব্যাংকাররা সেটা করিনি। দেন ভেসেল কন্টেনার ওয়াজ নট ট্র্যাকড বিফোর মেক পেমেন্ট। এখন আপনারা বড় বড় অ্যামাউন্টের যখন এলসি হয়, আমরা কিন্তু যখন আমাদের কাছে ডকুমেন্ট আসে, ব্যাংকাররা কি করে, ডকুমেন্টে কিন্তু
সে ভেসেল মানে কোন জাহাজে করে পণ্যগুলো আসতেছে, কোন কোন কন্টেনার ইউজ হচ্ছে, এইগুলো কিন্তু ইচ্ছে করলে কন্টেনার নাম্বার দিয়ে সার্চ দিয়ে জানা যায়, বা জাহাজের যে ভেসেল নাম্বার থাকে সেটা দিয়ে কিন্তু অনলাইনে পেইড কিছু প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে কিন্তু জানা যায়। তো এখন যারা ফরেন ট্রেডে কাজ করে তাদের উচিত হচ্ছে বড় অ্যামাউন্টের বা সন্দেহজনক কোনো যদি কোনো শিপমেন্ট হয়, কাউকে যদি কোনো ইম্পোর্টারকে আপনি সন্দেহ করতে পারেন, কিন্তু তাকে তো আপনি না করতে পারবেন না, যেহেতু আমার একটা বিজনেস। তো সে আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে তার সম্পর্কে খোঁজ খবর নিতে হবে, এবং এই যে ভেসেল এবং কন্টেনারগুলো ট্রেক করে আপনি কিন্তু জানতে পারতেন যে আসলে কোনো শিপমেন্ট হয়নি, ভুয়া কাগজ নিয়ে আপনার কাছ থেকে পেমেন্ট করে নিয়ে যাওয়া হয়েছে। সো এটা একটা রেড অ্যালার্ট ছিল, যেটা আমাদের দেখা উচিত ছিল। দেন নাম্বার অ্যান্ড ভ্যালু অফ এলসি ইনকনসিস্টেন্ট উইথ দ্য কাস্টমার্স বিজনেস প্যাটার্ন, এটা আপনি অনেক এই ধরনের কেসে পাবেন যে একজন ফল বিক্রেতা হঠাৎ করে সে যদি 91,06,000 ডলারের সমপরিমাণ মানে কয়েকশো কোটি টাকার সে এলসি করতে যাচ্ছে একজন ফলের ব্যবসায়ী, সেটা কোনোভাবেই কিন্তু সম্ভব না। এই জন্য যে ব্যবসা করে আপনার সাথে যে এলসি করে নিয়মিত বিজনেস করে, সে যদি হঠাৎ করে এমন কোনো পণ্যর মানে ট্রেড করতে চায়, এমন কোনো অ্যামাউন্টে ট্রেড করতে চায় যেটা তার সাথে ইনকনসিস্টেন্ট, তার ব্যবসার প্যাটার্নের সাথে তার ব্যবসার ধরনের সাথে যায় না, তাহলে কিন্তু এটা একটা রেড অ্যালার্ট। এখানেও তাই, যে নাম্বার একসাথে অনেকগুলো এলসি হচ্ছে এবং এলসির ভ্যালুগুলো অনেক বড় বড়, এটা তার বিজনেস প্যাটার্নের সাথে যায় না। তো আমার যদি ঠিক এই ধরনের কোনো কোশ্চেন আসে, আমি এই ধরনের রেড অ্যালার্টগুলো এখানে উল্লেখ করব, তাহলে আমার আনসার পারফেক্ট হবে। দেন আরেকটা, সেটা হচ্ছে এটা একটু বড়, আপনারা কেসগুলো যখন আসবে একটু মনোযোগ দিয়ে পুরো কেসটি একটু মনোযোগ দিয়ে পড়বেন। পড়ার সময় আপনাকে কিন্তু আন্ডারলাইন করে মানে আপনার মাথায় রাখতে হবে যে কোন কোন ঘটনাগুলো একটা প্রবলেমেটিক বা সন্দেহজনক, সেগুলোকেই আপনি হাইলাইট করবেন। যেমন এখানে এবিসি কোম্পানি এবেল এলসি টু ইম্পোর্ট ক্যাপিটাল মেশিনারি, বাংলাদেশের একটা এবিসি প্রতিষ্ঠান এই ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করবে সুইজারল্যান্ড থেকে $50,000। এলসি ওয়াজ কনফার্ম বাই ফরেন ব্যাংক ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশেরই আরেকটা ব্যাংক সে এটা কনফার্ম করছে। আপনারা জানেন যে অনেক সময় যে বিক্রেতা সে কনফার্ম এলসি ছাড়া পণ্য সরবরাহ করতে চায় না, অর্থাৎ সে আরেকটা ব্যাংকের কাছ থেকে সে একটা নিশ্চয়তা চায় যে সঠিক সময়ে আমি এই পণ্যটির যে দাম পরিশোধ করব, এটা হচ্ছে কনফার্মিং ব্যাংক। সো এখানে আরেকটা বিদেশি ব্যাংক এখানে কনফার্ম করে, তারপর প্রেজেন্টেশন ডকুমেন্ট বেনিফিশিয়ারি ক্লেম পেমেন্ট ফর কনফার্মিং ব্যাংক। আচ্ছা, এরপর সে শিপমেন্ট করার পর যে বেনিফিশিয়ারি সে কিন্তু কনফার্মিং ব্যাংকের ডকুমেন্ট জমা দিয়ে সে তার পেমেন্টের জন্য ক্লেম করে। এরপর কনফার্মিং ব্যাংক অনার করে, অর্থাৎ তাকে পেমেন্ট করে দেয়, এবং কনফার্মিং ব্যাংক যে এলসি ইস্যুইং ব্যাংকের কাছে, যে ইস্যুইং ব্যাংক ছিল সেই ইস্যুইং ব্যাংকের কাছে সে এই পেমেন্টটা ক্লেম করে, অর্থাৎ এটা রিইম্বার্সমেন্ট করার জন্য সে ক্লেম করে। এখন ইস্যুইং ব্যাংকও তার অ্যাপ্লিক্যান্টের নামে একটা লোন করে সেই টাকাটা পেমেন্ট করে। আপনারা জানেন যে ইম্পোর্টার যদি বড় অ্যামাউন্টের হয় সে কিন্তু একটা লোন মানে ট্রাস্ট রিসিপ্টের এগেইনস্টে লোন করে সে ইম্পোর্টের পেমেন্ট করে দেয়। এরপর কিছুদিন পরে কি হলো যে ইম্পোর্টার ইস্যুইং ব্যাংকের কাছে সে এসে বলল যে আমি যে গুডস, অর্থাৎ আপনি আমার এলসি যে পেমেন্ট করেছেন সেটার যে গুডসটা আমি আপনার কাস্টমস থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি, সেই গুডসটা আমি রিসিভ করি, সেটা আসলে সঠিক পণ্য না, আমি যেটা চেয়েছি সেটা আসেনি, এবং এটা আসলে একটা ওল্ড মেশিন, আমি যেটা চেয়েছি সেটাও না, আরও অনেক পুরাতন মেশিন। এবং সে বেনিফিশিয়ারির কাছ থেকে সে আসলে বেসিক্যালি যেটা হবে ইম্পোর্ট এলসি ইস্যুইং এর পাশে সে ক্লেমটা করে যে আমার এই ঘটনা, আপনি একটু ব্যবস্থা নেন। এদিকে এলসি ইস্যুইং ব্যাংক ব্যবস্থা নিতে গিয়ে দেখলো যে বেনিফিশিয়ারি সুইজারল্যান্ডের যেখানে তার এলসি ওপেন করতো, বা সুইজারল্যান্ডের যে ব্যাংকের মাধ্যমে সে পণ্য সরবরাহ করতো, ফাইন্যান্স করতো, বা আপনার ব্যাংকিং করতো, সেই সুইস ব্যাংকের সাথে সে তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। আর এদিকে বাংলাদেশের যে অ্যাপ্লিকেন্ট সে বাংলাদেশের একটা কোর্টে সে মামলা করে দিয়েছে যে আমি যে পণ্য নিয়ে আসার কথা আমাকে সেই পণ্য দেওয়া হয়নি, কিন্তু আমি পেমেন্ট করে দিয়েছি, অর্থাৎ আমার ব্যাংক পেমেন্ট করে দিয়েছে। ব্যাংক তো পেমেন্ট করতে বাধ্য, কারণ হচ্ছে ব্যাংক পেমেন্ট করে আসলে পণ্য দেখে না, সে ডকুমেন্ট দেখে, ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে এখানে পেমেন্ট করে দেয় ব্যাংক। এখন আর কি কি এখানে ঘটনা ঘটছে আমরা দেখি। এখন একজন অ্যানালাইসিস করে দেখা গেল যে যদিও রেগুলেটরি অব্লিগেশন ছিল যে সাপ্লায়ার, যে আমাদের এখানে একটা রেগুলেটরি অব্লিগেশন থাকে, যদি অ্যামাউন্টের সার্টেন একটা অ্যামাউন্টের বেশি যদি এলসি হয় তাহলে যে আমাকে পণ্যটা সরবরাহ করছে সাপ্লায়ার তার ক্রেডিট রিপোর্ট নিতে হয়, অর্থাৎ সে কি বিজনেস করে, তার বিজনেস প্যাটার্ন কেমন, তার সব কিছু ঠিক আছে কিনা এগুলো ক্রেডিট রিপোর্ট নিতে হয়। এখন এই ঘটনা ঘটার পর দেখা গেল আসলে বাংলাদেশের যে ফরেন ব্যাংক কনফার্মেশন দিয়েছে এবং আমার যে ব্যাংক এলসি ওপেন করেছে কেউই আসলে ওই সাপ্লায়ারের অর্থাৎ বেনিফিশিয়ারির ক্রেডিট রিপোর্ট নেয়নি, অর্থাৎ এটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট ছিল কিন্তু ক্রেডিট রিপোর্ট কেউ নেয়নি। এখন অ্যাপ্লিক্যান্ট কমপ্লায়েন্ট এগেইনস্ট দ্য ব্যাংক
that the loss incurred due to bank failure to obtain supplier credit report before opening LC। অর্থাৎ এখন অ্যাপ্লিক্যান্ট ব্যাংকের বিরুদ্ধে সে আসলে অভিযোগ করলো যে সে আসলে এলসি করার আগে ব্যাংক ক্রেডিট রিপোর্ট নেয়নি। ক্রেডিট রিপোর্ট নিলে হয়তো এই কাস্টমার সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যেত এবং সে হয়তো এলসিটা ক্যান্সেল করে দিতে পারতো। এখন ক্রেডিট রিপোর্ট না নেওয়াতে অ্যাপ্লিক্যান্ট একটা অভিযোগ করলো ব্যাংকের নামে। ঠিক এই অবস্থায় as such they claimed the bank should bear, আচ্ছা সেটা হচ্ছে সে এখন ক্লেম করছে যে তার যে খরচ সে দিয়েছে এটা ব্যাংক তাকে এটাকে বহন করতে হবে। অর্থাৎ ব্যাংকের বিরুদ্ধে সে আসলে অভিযোগ করলো তার পুরো যে জরিমানা হচ্ছে সেটা যাতে ব্যাংক দিয়ে দেয়। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাতে আমাদের আসলে কি রেড অ্যালার্ট ছিল। এই যে একটা জিনিস দেখবেন যে একটা পণ্য আসলো, সঠিক পণ্য আসলো না, বা যে পণ্য আসার কথা পণ্যই আসলো না, যে ফ্যান্টম শিপমেন্ট বলা হলো এর আগের কেসে, এই সবগুলো কিন্তু অনেক সময় আপনি বুঝতেই পারবেন না যে অ্যাপ্লিকেন্ট এবং বেনিফিশিয়ারি দুজনেই মধ্যে একটা হয়তো আলাদা মানি লন্ডারিং এর একটা চুক্তি হয়ে থাকতে পারে, বা এখানে দুজনেই আসলে এখানে অভিযুক্ত। আপনারা এখানে অ্যাপ্লিকেন্ট হয়তো আপনার কাছে মায়া কান্না করছে, কিন্তু আসলে সে সবই জানতো। সে সে কম দামি পণ্য নিয়ে এসে সে মানি লন্ডারিং করে আসলে সে দেশের যে কারেন্সি সেটা কিন্তু বিদেশে পাঠিয়ে দিল, তার টাকা পাঠিয়ে দিল। এই যে আমরা যেটা কারেন্সি করি এক দেশ থেকে আরেক দেশে, মুদ্রা পাচার বলি। তো এই ঘটনা ঘটতে পারে। আপনি কিন্তু অ্যাপ্লিকেন্টকে দেখে, অ্যাপ্লিকেন্টের মায়া কান্না দেখে কিন্তু বুঝতে পারবেন না। তো আপনাকে কিন্তু এটাও একটা সন্দেহ করতে হবে যে অ্যাপ্লিকেন্ট এবং বেনিফিশিয়ারি হয়তো পূর্ব থেকেই এই বিষয়টা গোপন রেখে এভাবে সে মুদ্রা পাচার করেছে। আচ্ছা যাই হোক, তা আমাদের এখানে রেড অ্যালার্ট কি হতে পারে? প্রথমে হচ্ছে প্রথমেই ব্যাংক যে কাজটা করেছে সেটা হচ্ছে সাপ্লায়ারের ক্রেডিট রিপোর্ট নেওয়া উচিত ছিল, সে সেটা নেয়নি। এটা একটা রেড অ্যালার্ট, অর্থাৎ ক্রেডিট রিপোর্ট নেওয়াটা ছিল একটা রেড অ্যালার্ট ছিল, সেটা রেড অ্যালার্ট দেখে সে প্রয়োজনীয় মেজার করেনি। তারপর সাপ্লায়ারের লাইন অফ বিজনেস আননোন, কারণ সাপ্লায়ারের কোনো ক্রেডিট রিপোর্ট আমরা নিইনি, সুতরাং সাপ্লায়ার আমাদের কাছে একেবারে আননোন একটা পার্সন, এটা একটা রেড অ্যালার্ট। অবশ্যই নতুন কোনো সাপ্লায়ার যদি ব্যাংকে কোনো সাপ্লায়ারের এগেইনস্টে এলসি ওপেন করতে হয়, অবশ্যই সেই সাপ্লায়ার সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে এলসি ওপেন করতে হয়। তারপর পেমেন্ট টার্ম ফেভারেবল টু বেনিফিশিয়ারি উইথ লেস প্রোটেকশন টু অ্যাপ্লিকেন্ট। এই যে পেমেন্ট টার্ম যেটা ছিল কনফার্মেশন এলসি, কনফার্ম এলসিতে কি হয় যে ইস্যুইং ব্যাংকের আগেই আরেকটা ব্যাংক, কনফার্মিং ব্যাংক, তার কাছে ডকুমেন্ট আসলে ডকুমেন্ট ঠিক থাকলে সে কিন্তু পেমেন্ট করে দিচ্ছে। এখানে ইস্যুইং ব্যাংকের বা অ্যাপ্লিকেন্টের কিছুই করা থাকে না। তো এখানেও ঠিক বেনিফিশিয়ারি অনেক ছলচাতুরির মাধ্যমে সে কনফার্ম এলসি করেছে এবং কনফার্ম এলসি করে সে আগেই পেমেন্টটা নিয়ে নিয়েছে। তো এক্ষেত্রে একটা বিষয় হলো যে এই ধরনের কনফার্ম এলসিতে নর্মালি যেটা হয়, অ্যাপ্লিকেন্ট এবং বেনিফিশিয়ারির মধ্যে দীর্ঘদিনের একটা ব্যবসায়িক সম্পর্ক থাকে। সো এইখানে যে অ্যাপ্লিক্যান্ট কনফার্মেশন এলসিতে রাজি হয়েছে, সো এখানে তারও কিছু একটা গাফলতি থাকার সুযোগ আছে। এই কারণেই আমাদের রেড অ্যালার্ট হচ্ছে ইম্পোর্টার অ্যান্ড এক্সপোর্টার মে বি রিলেটেড পার্টি উইথ দ্য কমন ইন্টারেস্ট, অর্থাৎ তারা নিজেরাই যোগসাজশ করে হয়তো এই ধরনের একটা কাজ করে থাকতে পারে। তো আপনি যখন এই ধরনের কেস দিবে অবশ্যই খুব মনোযোগ দিয়ে পড়বেন, এবং মনোযোগ দিয়ে ঠিক যে জিনিসগুলো ইউজুয়ালি আপনার কাছে মনে হবে একটা অস্বাভাবিক, সেগুলোই আসলে রেড অ্যালার্ট, সেগুলোই আমাদের মেজার করা উচিত ছিল। পরীক্ষায় যে ধরনের কেস আসতে পারে সবগুলো কেসে কমন, এই আমি এখানে 16টা নিয়ে এসেছি, এর চেয়ে আরও অনেক বেশি থাকতে পারে। এই 16টা পয়েন্ট কিন্তু আপনি হয়তো খুঁজে পেতে পারেন। তা আপনি এই 16টা পয়েন্ট একটু ভালো করে পজ দিয়ে ভালো করে দেখবেন। তারপর আপনি যখন পরীক্ষা আনসার করবেন, প্রশ্নটা হাতে পাবেন, দেখবেন এই 16টা পয়েন্টের মধ্যে ঠিক সিমিলার ঘটনাটা ওইখানে ঘটতেছে কিনা। তো ওইটা আন্ডারলাইন করবেন এবং ওইটার জন্য এখানে যে পয়েন্টটা ইমপ্লাইড, সেই পয়েন্টটা আপনি পরীক্ষার আনসার দিয়ে দিবেন। তো পয়েন্টগুলো কি হতে পারে সেটা হচ্ছে ইনএডুকেটেড অ্যাসেসমেন্ট অফ দ্য ট্রেড কাস্টমার, অর্থাৎ এটা প্রায় প্রত্যেকটার ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে যে কাস্টমারের আপনি এক্সপোর্ট বা ইম্পোর্ট করতেছেন তার সম্পর্কে ঠিক মতো আপনি খোঁজখবর না নিয়ে আসলে এলসি হয়ে যাচ্ছে বা এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে যাচ্ছে। রিফান্ড ফ্রম থার্ড কান্ট্রি, যদি এমন হয় যে এখানে রিফান্ড করা বা পেমেন্ট করা, রিফান্ড বা পেমেন্ট দুইটাই আসতে পারে, যে আপনি দেখা যাচ্ছে যে এলসিটা সাপ্লাই করছে, পণ্য সরবরাহ করছে, পেমেন্ট চলে যাচ্ছে আরেকজনের কাছে। এই ধরনের ঘটনা যদি কোনো কেসে দেখেন তাহলে এটা লিখবেন আপনি রিফান্ড অর পেমেন্ট ইন থার্ড কান্ট্রি নট রিলেটেড টু দ্য বেনিফিশিয়ারি। এরপর হচ্ছে অনেক সময় দেখবেন যে যে দেশে আপনি এলসি পাঠাচ্ছেন, অর্থাৎ বেনিফিশিয়ারি যেই দেশের, শিপমেন্ট হচ্ছে অন্য আরেক দেশ থেকে, বা পণ্যটা উৎপাদন করছে অন্য আরেকটা কান্ট্রি। সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে আপনি এই লেটারটা দিবেন, সেটা হচ্ছে সাপ্লায়ার কান্ট্রি ওয়াজ নট দ্য প্রডিউসার অফ দ্য গুডস। তারপর হচ্ছে শিপিং ডকুমেন্ট নট ভেরিফাইড, আপনি যখন কোনো কেস দিলে আপনি দেখবেন যে এখানে এমন ঘটনা ঘটতেছে, আপনি ডকুমেন্ট আসছে আপনি পেমেন্ট করে দিয়ে দিলেন, অর্থাৎ আপনি এখানে আপনার ডকুমেন্টগুলো যাচাই বাছাই করার, অর্থাৎ ডকুমেন্ট যাচাই বাছাই বলতে যে বিল অফ
লেডিং যেটা শিপিং ডকুমেন্ট, এগুলো কিন্তু আপনি চাইলেই ইন্টারন্যাশনালি আপনি যাচাই করতে পারেন যে ওই জাহাজে মাল আসছে কিনা, ওই বিমানে মাল আসছে কিনা, বা ওই কন্টেনারে মাল আসছে কিনা, এগুলো কিন্তু যাচাই করতে পারেন। তো যাচাই না করে পেমেন্ট করে দিলে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটে। সো এটাও একটা কমন, আপনি কেস স্টাডিতে এই পয়েন্টটাও ইউজ করবেন। বিল অফ এন্ট্রি নট ভেরিফাইড, সেটা হচ্ছে অনেক সময় আগের গত 96তম ডিপ্লোমা পরীক্ষায় যে কেস এসেছে সেটার সাথে এটা একটা রিলেটেড ছিল, যে আপনি যদি কোনো কারণে একটা ডিসক্রিমিনেন্ট ডকুমেন্ট আসলো, এরপর পার্টি আপনাকে বললো যে ঠিক আছে আমি মেনে নিলাম, আপনি পেমেন্ট করে দিন, আপনি পেমেন্ট করে দিলেন, পরে দেখা গেলো যে পণ্য আসে নাই বা ভুল পণ্য চলে আসছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের নিয়ম হচ্ছে আপনি যদি কোনো ডিসক্রিমিনেন্সি দেন, অবশ্যই বিল অফ এন্ট্রি দেখে, অর্থাৎ পণ্যটা কাস্টমস থেকে বাংলাদেশে ঢোকার পর কাস্টম কিন্তু এটা যাচাই বাছাই করে, দেন বিল অফ এন্ট্রি ইস্যু করে। অর্থাৎ বিল অফ এন্ট্রি ইস্যু হওয়া মানে পণ্যটা সঠিক পণ্য বাংলাদেশে ঢুকছে, আর নাহলে কিন্তু কাস্টম বিল অফ এন্ট্রি ইস্যু করে না, এবং কাস্টম ওইখানে পণ্যটি কিন্তু আটকে দেয়। সো আপনি যখন বিল অফ এন্ট্রি দেখে ডিসক্রিমিনেন্ট ডকুমেন্ট বিল অফ এন্ট্রি পেয়ে তারপর পেমেন্ট করেন, তাহলে কিন্তু ভুল পেমেন্ট করার সম্ভাবনা কমে যায়। এরপর দেখুন এই 6 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার অনেক বড় অ্যামাউন্টের যদি এলসি হয়, আপনাকে কিন্তু অতিরিক্ত কিছু কশনারি মেজার করতে হবে, সেটা যদি না করেন আপনি কিন্তু ভুল পেমেন্ট বা আপনার ভুল একটা ঘটনা ঘটে যেতে পারে। এরপর প্রপার ডিউ ডিলিজেন্স ইন ভ্যালু ইন ইউনিট প্রাইস ভেরিফিকেশন অফ দ্য গুডস নট কন্ডাক্টেড। এমন যদি কেস স্টাডি থাকে যে একটা এলসি আপনি যে ইউনিট প্রাইস দিয়ে এলসি করলেন, পরে দেখলেন যে আসলে বাজারে ইউনিট প্রাইস অনেক কম, কিন্তু আপনি এলসি করে ফেলছিলেন এবং পেমেন্ট করে দিলেন, তো এই ধরনের ঘটনা ঘটলে আপনি এই রেড অ্যালার্টটা দিবেন যে ইউনিট প্রাইস দেখা উচিত ছিল। ভেসেল কন্টেনার ট্র্যাক করা, এটা আমি আগে কথা বলেছি। এরপর নাম্বার এবং ভ্যালু অফ এলসি, এটা আমি আগে কথা বলেছি। ব্যবসার ও লাইনের প্যাটার্নের সাথে যদি ইনকনসিস্টেন্ট হয় সেটা আপনার রেড অ্যালার্ট। ইম্পোর্টার এক্সপোর্টার, এটা আমি আগে বলেছি যে এক্সপোর্টার ইম্পোর্টার মিলে কিন্তু এক ধরনের ঘটনা সাজিয়ে পেমেন্ট করে মুদ্রা পাচার করার ঘটনা ঘটতে পারে। সাপ্লায়ারের ক্রেডিট রিপোর্ট, সাপ্লায়ারের লাইন অফ বিজনেস, দেখা গেলো আপনি ক্রেডিট রিপোর্ট নিলেন, সাপ্লায়ার দেখা গেলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কিন্তু আপনার এলসি হচ্ছে যে কেমিক্যালের, যেটার সাথে তার সাপ্লায়ারের যে প্যাটার্ন মিলে না। তো ইম্পোর্টারের যেমন ব্যবসার ধরনের সাথে তার পণ্যের ধরনের মিল থাকতে হবে, ঠিক তেমনি যে এক্সপোর্ট করে তার ব্যবসার ধরনের সাথে তার যে এক্সপোর্টের যে প্রোডাক্টের যে প্যাটার্ন সেটা কিন্তু মিল থাকতে হবে। তো আপনি তথ্য পাবেন কোথায়? ক্রেডিট রিপোর্ট নিলে সেই তথ্য পাওয়ার সুযোগ আছে। পেমেন্ট রিসিভ ফ্রম থার্ড কান্ট্রি, অর্থাৎ যে দেশ থেকে আসার কথা ছিল ওই দেশ থেকে না আসে অন্য দেশ থেকে আসলো। সে আপনি এমন যদি কোনো কেস স্টাডি থাকে, আপনি এক্সপোর্ট করতেছেন যে লন্ডনে আপনি কাপড় পাঠাবেন, কিন্তু দেখা গেল আপনার পেমেন্ট আসে সুইজারল্যান্ড থেকে। তো এই ধরনের ঘটনা যদি ঘটে, আপনি এটা একটা রেড অ্যালার্ট। ইম্পোর্ট ফ্রম ল্যান্ডলক কান্ট্রি, দেখা গেলো আপনি এমন একটা দেশ থেকে আসতেছে যে দেশে ল্যান্ডলক অর্থাৎ চারপাশেই তার অন্য দেশ দ্বারা পরিবেষ্টিত, তার নিজস্ব কোনো আপনার পোর্ট নেই। তো এই ধরনের এগুলো কিন্তু খুবই রিস্কি। এই ধরনের যখনই দেখবেন কোনো এলসিতে ল্যান্ডলক কান্ট্রির কথা বলা হচ্ছে, যে মধ্য এশিয়ার কিছু দেশ আছে, তুর্কমেনিস্তান, তারপর উজবেকিস্তান, তাজিকিস্তান, আবার এদিকে যেমন ধরেন নেপাল, ভুটান আছে, এরপরে মঙ্গোলিয়া আছে, আফ্রিকার কিছু দেশ আছে। তো এই দেশ থেকে যখন আপনি কোনো পণ্য আনার এলসি করতেছেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই অনেক সতর্ক হতে হবে। এরপর হাই রিস্ক গুড, কিছু কিছু পণ্য আছে সবসময় রিস্কি গুডস, যেমন হচ্ছে ক্যাপিটাল মেশিনারি, তারপর হচ্ছে হাউস হোল্ড যে বিভিন্ন মেশিন ইউজ করা হয়, যে একটা ক্যাপিটাল মেশিনারি কিন্তু আপনি $1,00,000, জার্মানিতে একই ক্যাপিটাল মেশিনের $1,00,000, চায়নাতে সেটা কিন্তু $70,000 হতে পারে। আবার এটা যদি একটু ইউজড হয়, অল্প কিছুদিন ইউজড, $1,00,000 ক্যাপিটাল মেশিনের দাম কিন্তু 30,000 হয়ে যেতে পারে। সো ক্যাপিটাল মেশিন হচ্ছে সবচেয়ে রিস্কি। আপনি যখনই কোনো এলসি দেখবেন ক্যাপিটাল মেশিনের, তখনই আপনি এই পয়েন্টটা দিবেন, ইম্পোর্ট হাই রিস্ক কোর্স। আবার কিছু হাই রিস্কি কান্ট্রি আছে, যেমন মায়ানমার, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, এরপর এই ধরনের বিভিন্ন স্যাংশন কান্ট্রি থাকতে পারে, যে আমেরিকা যাদেরকে স্যাংশন দিচ্ছে, ইউনাইটেড নেশন যাদেরকে স্যাংশন দিচ্ছে। তো এই ধরনের কান্ট্রির নাম যদি আপনি পান, তাহলে অবশ্যই সেটা একটা হাই রিস্ক কান্ট্রি। তো আপনি দেখবেন যে কেস স্টাডি যখন দেবে, কেস স্টাডি পড়ার সময় এই যে ঘটনাগুলো, এগুলোর সাথে কোনো মিলে যায় কিনা, তো এগুলি কিন্তু আপনার রেড অ্যালার্ট হিসেবে আপনি পরীক্ষার খাতায় আনসার করবেন। তো আশা করি সবার পরীক্ষা ভালো হবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমি সামনে নেক্সট যে পরীক্ষা ফরেন ট্রেড এবং ট্রেজারি ম্যানেজমেন্টের উপর ভিডিও দিব, আশা করি দেখবেন, এবং আপনার যদি ভালো লাগে, উপকার হয়, অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। মোস্ট ইম্পর্টেন্টলি দোয়া করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো সবার সাথে, যাতে অন্যরা উপকৃত হয়। লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে পেয়ে যান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।